আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব মাহবুব কামাল। জনাব মাহবুব কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন মাহবুব কামাল ভাই যখন আমাদের এখানে আসেন এবং যখন কথা বলেন, তখন উনি একদম কারেন্ট ইস্যু নিয়ে যে কথা বলেন তা নয়। উনি এমন কিছু কথা বলেন যেগুলো হয়তো এই মুহূর্তে আলোচিত হচ্ছে না, কিন্তু যেগুলো নিয়ে আলোচনা হওয়াটা জরুরি একটা সমাজকে সামনের দিকে অগ্রসর করার জন্য, দেশে একটা সুশাসন কায়েমের জন্য এই আলোচনাগুলি জরুরি। যেমন আমরা এখন দেখব সামনে একটা নির্বাচন আছে, আর এক মাস পরেই, মাসখানেক পরে সেই নির্বাচনটা হবে। সেই নির্বাচনের আগে দেখবেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা ক্ষমতায় যেতে চাইবে, এবং কেন তারা তাদেরকে ক্ষমতায় পাঠানো দরকার সেজন্য তারা আমাদেরকে নানা ধরনের প্রতিশ্রুতির কথা শোনাবে। এবং আমরা আসলে কি চাই সেটা তারা জিজ্ঞাসা করে না, তারা আমাদেরকে কি দিতে চায় সেটা আমাদেরকে শোনায়। এটা কি জরুরি নয় যে আমরা কি চাই? আমরা তাদের আগে ভাগে বলে দিই আমরা কি চাই, অথবা আমাদের কি চাহিদা তাদের কাছে থাকতে পারে, যে আমরা কিরকম দেশ চাই, কিরকম শাসন চাই, এটা আমরা জানতে চাইতে পারি। দেখুন, আমাকে অনেকদিন আগে একজন সিনিয়র সাংবাদিক বলেছিলেন, যখন আমি দুর্নীতি নিয়ে খুব কথা বলছিলাম, উনি বললেন যে দেখেন, দুর্নীতি আসলে মূল সমস্যা না। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে দুর্নীতি নাই, তারপরে সেই দেশগুলো কিন্তু উন্নত হচ্ছে। মূল সমস্যাটা আসলে শিক্ষা। শিক্ষাটাই মূল সমস্যা। যদি শিক্ষার হারটা কমে যায়, যদি মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে দুর্নীতিটা করা সহজ হয়ে যায়। যখন মানুষ শিক্ষিত হয়, তখন তারা দুর্নীতি নিয়ে প্রশ্ন করতে পারে। এই শিক্ষাটাই মূল ব্যাপার, এবং সেটা একজন দুজনের শিক্ষা নয়, কিন্তু পুরো জাতির মধ্যে একটা প্রকৃত শিক্ষার একটা ধারা থাকতে হবে। তো আমি আজকে মাহবুব কামাল ভাইয়ের কাছে এই অনুষ্ঠানটা শুরু করার আগে আমি এই প্রশ্নটাই ওনাকে বারবার করছিলাম যে মাহবুব ভাই, আমাদের শিক্ষা ব্যবস্থার কি হওয়া উচিত, অথবা এই সরকারের কাছে, আগামী সরকারের কাছে আমরা কেমন শিক্ষা ব্যবস্থা চাইতে পারি? আমরা কি প্রতিবার সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষার কারিকুলাম চেঞ্জ করব? কি হবে সেই শিক্ষা? যেন মাহবুব ভাই, আপনাকে আমি সেই প্রশ্নটাই করছি যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি হওয়া উচিত? একটা স্বাধীন দেশের শিক্ষা ব্যবস্থাটা কেন আমরা গত এতগুলি বছর পার হয়ে গেল আমাদের, আমরা কেন একটা আপনার শিক্ষা ব্যবস্থায় ঠিক, শিক্ষা নীতিটাই ঠিক করতে পারলাম না? আপনার অভিমতটা কি? না, আপনি যে এভাবে শুরু করবেন আমি বুঝতেই পারিনি, এবং আপনি আমাকে একটা স্ট্রাইক করছেন। সেটা আগে বলি। আপনি বললেন যে শিক্ষা থাকলে দুর্নীতিটা হতো না, কম হতো। এইটা ধরে আমি একটু বলি। দেখেন, আলটিমেট রেজাল্ট অফ এডুকেশন হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে এস্থেটিক্স, সৌন্দর্য চেতনা, আর একটা হচ্ছে টলারেন্স। শিক্ষার যে অনেকগুলো পরিণতি আছে, অনেকগুলো রেজাল্ট আছে, সেইটার দুইটা অন্যতম হচ্ছে সৌন্দর্য চেতনা এবং টলারেন্স, ধৈর্য, সহনশীলতা। তো এই যে সৌন্দর্য চেতনা এবং টলারেন্স যদি থাকে, তাহলে কিন্তু একটা সমাজ অটোমেটিক ভালো হয়ে যাবে। এটার কোনো ব্যত্যয় ঘটবেই না। তো ফলে শিক্ষাটা খুবই, এটা আমাদের রুট কজ। আজকে যে আপনার পলিটিশিয়ানদের যে সমস্ত অসঙ্গতি আমরা দেখি, পলিটিশিয়ানদের যে সমস্ত নন পলিটিক্যাল আচরণ দেখি, আমাদের মানুষের মধ্যে যে অধ্যত্ব দেখি, মানুষের মধ্যে যে কি বলে যে অসদাচরণ দেখি, এগুলোর মূলে কিন্তু শিক্ষা, রুট কজ কিন্তু শিক্ষা। এবং শিক্ষাটাকে একটু বলে নিই, তারপরে আমরা মূল প্রসঙ্গে যাব। সেটা হচ্ছে এডুকেশন শোজ আস এ নিউ ওয়ে অফ লাইফ। শিক্ষা আমাদের একটা নতুন ধরনের জীবনের পথ দেখায়, এবং এডুকেশন ইজ দি মোস্ট পাওয়ারফুল ওয়েপন উইচ উই ক্যান ইউজ টু চেঞ্জ আওয়ার লাইফ অ্যান্ড নেশন। সবচেয়ে শক্তিশালী অস্ত্র এটা। আমরা নিজেকে এবং জাতিকে যদি উন্নত করতে চাই, তাহলে এর মতো অস্ত্র আর নাই। এবং আপনার একটা দেশের উন্নতি
কখনোই শিক্ষার উন্নতির চাইতে দ্রুতগামী নয়। শিক্ষার উন্নতি যত দ্রুতগামী হবে, ওই জাতির উন্নতি তত দ্রুতগামী হবে। আগে শিক্ষাটাকে দ্রুতগামী করতে হবে, তারপরে জাতি দ্রুতগামী হবে। এটা ফলো করে। ফলে এগুলো অনেক, মানে শিক্ষা নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, এর অসঙ্গতিগুলো আপনার কাছে কি কি লাগে? বলছি সেটা হচ্ছে আমাদের দেশে আসি। দেখেন, প্রথমে একটু বলি, শিক্ষা এত যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, অথচ আমরা শিক্ষার জন্য কত টাকা ব্যয় করছি, এটা আগে আমরা বুঝতে চাই। সেটা হচ্ছে গত বাজেটে আপনার শিক্ষায় ব্যয়, মানে মোট বাজেটের শিক্ষায় বরাদ্দ ছিল 12.1%, যেটা এর আগের বাজেটের চাইতে মানে মাত্র 0.23% বেশি। ঠিক আছে, মানে বাড়ছে কত? 0.23%। অথচ ইউনেস্কো বলতেছে, ইউনেস্কো তো শিক্ষা নিয়ে কাজ করে, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল ইয়ে, তারা বলতেছে যে এই মোট বাজেটের অন্তত 15 থেকে 20% হওয়া উচিত। আমরা রেখেছি 12। এটা গেল একটা। জিডিপির অবস্থা দেখেন, আমাদের বরাদ্দ হয়েছে গত বাজেটে জিডিপির মাত্র 1.72%। আচ্ছা, জিডিপি, বুঝছেন? অথচ ইউনেস্কো বলতেছে জিডিপির 4 থেকে 6% বরাদ্দ রাখতে হবে শিক্ষায়। আচ্ছা, কোথায় 4 থেকে 6 হচ্ছে প্রেসক্রাইবড বাই ইউনেস্কো, আর আমরা করতেছি কত? 1.72। কোথায় চলে গেছে আর কি। হ্যাঁ, এই বাজেট নিয়ে আপনি আমার শিক্ষা ব্যবস্থা ঠিক করতে যাচ্ছেন, এটা হলো একটা অর্থনৈতিক দিক। জি, এবার আসেন, মানে 2 নম্বর একটু, মানে মূল কথাগুলো একটু বলে নেই। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু ইউনিফাইড না। হ্যাঁ, আপনি দেখবেন যে স্কলাস্টিকের একজন ছাত্র আর একই ক্লাসের, আর ঘোর গ্রামের একটা প্রাইমারি স্কুলের ছাত্র, দেখবেন গার্লস অফ ডিফারেন্স। অথবা আপনি ধরেন যে ল্যাবরেটরি স্কুল অথবা একটা ভালো স্কুলের সাথে একটা গ্রামের স্কুলের, হাই স্কুলের ব্যবধানটা কত বেশি। অথচ ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে কিন্তু শিক্ষা ব্যবস্থা ইউনিফর্ম। আমি একবার এক ছাত্রকে আপনার ইন্ডিয়াতে পড়াতে চাইছিলাম, মানে পাঠাতে চাইছিলাম পড়াইতে। তবে ইন্ডিয়ান হাই কমিশনের এই এডুকেশন ডেস্কে গিয়ে বললাম, আচ্ছা কোন ইউনিভার্সিটি হলে আপনার ভালো হবে বলেন তো? সে প্রথমে প্রশ্নটা বুঝেই নেয়, হোয়াট ডু ইউ মিন? তাই বললাম যে ধরেন আপনার সন্তান যদি হয়তো, আপনি ইন্ডিয়ার কোন ইউনিভার্সিটিতে পড়াইতেন? তখন সে বলতেছে যে আই ডোন্ট মাইন্ড ওয়েদার ইট ইজ যাদবপুর অর ইট ইজ দিল্লি। এটা যে কোনো ইউনিভার্সিটিতে আপনি একই, তো আমাদের শিক্ষা দান পদ্ধতি স্ট্যান্ডার্ড একই। তো ফলে এটা তো কোনো, মানে এটা আমি কোথায় পড়ালাম, কলকাতায় পড়ালাম, দিল্লিতে পড়ালাম, হায়দ্রাবাদে পড়ালাম, এটা কোনো ব্যাপার না। সব জায়গায় একই রকম ইউনিফাইড। আমাদের এখানে তো কোনো ইউনিফাইড মানে ইয়ে নাই, কি বলে যে শিক্ষা ব্যবস্থা না। এটা মাদ্রাসার শিক্ষা একরকম, ইংলিশ মিডিয়ামের শিক্ষা একরকম, আবার আমাদের জেনারেল শিক্ষা একরকম, আবার এই যে জেনারেল শিক্ষা যেটা, সেটার মধ্যে আবার ভাগ আছে, এই স্কুল ভালো তো ওই স্কুল খারাপ, এই সেই। তো এইটা একটা ইউনিফর্ম একটা শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত, তাইলে আপনার সুষম বিকাশ হবে শিক্ষার। এটা হলো একটা। এখন আসেন আপনি মূল প্রসঙ্গে, সেটা হচ্ছে যে আমি একটু প্রাইমারি লেভেল নিয়ে, প্রাইমারি শিক্ষা নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, জি বলেন। সেটা হচ্ছে যে প্রাইমারি শিক্ষার মূল সংকটগুলি কোথায় আমাদের, এটা একটু বুঝি আমরা। হ্যাঁ, সেটা হচ্ছে আর্লি 90s ইউনেস্কো একটা স্টাডি করছিল। সে স্টাডিটা ছিল বাংলাদেশ সহ এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার 14টা দেশের উপরে স্টাডিটা করা হয়েছে বাচ্চাদের নিয়ে। সেখানে ইউনেস্কো দেখলো the average merit level of Bangladeshi students is much higher than those of the rest of the countries. বাংলাদেশের স্টুডেন্টের যে অ্যাভারেজ মেরিট লেভেল, সেটা অন্য 13টা মেরিট লেভেলের ছাত্রছাত্রীদের মেরিট লেভেলের সেটা অনেক উপরে। তো আর্লি 90s ইউনেস্কো একটা স্টাডি করছিল বাংলাদেশ এবং এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, থার্ড ওয়ার্ল্ডের আরো 13টা দেশ, 14টা দেশের উপরে স্টাডি করছে বাচ্চাদের নিয়ে। তো তারা দেখলো যে অ্যাভারেজ মেরিট লেভেল অফ বাংলাদেশি স্টুডেন্টস ইজ মাচ হায়ার দ্যান দোজ অফ দ্য রেস্ট অফ দি কান্ট্রিজ। এখানকার বাচ্চাদের আইকিউ, অ্যাপটিটিউড, হ্যাঁ, এগুলো অনেক বেশি।
তো তারা দেখলো আচ্ছা এদের মেরিট লেভেল এত ভালো, কিন্তু এরা অন্য 13টা দেশের ছাত্রছাত্রীরা 3 থেকে 5টা ভাষা শেখে, বাংলাদেশের ছাত্রছাত্রীরা তাদের মাতৃভাষাটা ভালোভাবে শিখতে পারে না কেন? কারণটা কি? মেরিট লেভেল যদি ভালো হয় তাইলে এরা কেন পারে না? ওরা তো 3 থেকে 4টা 5টা ভাষা শেখে। তখন তারা 3টা জিনিস আইডেন্টিফাই করলো এইসব কারণে হয় না। একটা হচ্ছে টিচার স্টুডেন্ট রেশিও, ছাত্র এবং শিক্ষকের অনুপাত। বাংলাদেশে ওই 13টা দেশে 25 স্টুডেন্টস আর টট বাই এ সিঙ্গেল টিচার, আর বাংলাদেশে 100 স্টুডেন্টস আর টট বাই এ সিঙ্গেল টিচার বাই প্রাইমারি স্কুল। মানে অনুপাতটা দেখেন কত বিসদৃশ্য। ওখানে 25 জন ছাত্রকে একজন শিক্ষক পড়ায়, এখানে 100 ছাত্রকে একজন শিক্ষক পড়ায়, মানে অ্যারাউন্ড 100। তাহলে কি হয়? এই যে রেপোর্ট, যেটা যোগাযোগ ছাত্রের সাথে ছাত্রছাত্রীদের সাথে শিক্ষকের যে যোগাযোগ, কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। দ্যার ইজ অলওয়েজ এ মানে জেনারেল এমপ্যাথি ইন দি ক্লাস। হ্যাঁ, একটা হইচই ইত্যাদি। হ্যাঁ, তো মানে মানে শিক্ষকের সাথে মনোযোগী হতে পারে না। হ্যাঁ, একটা তারপরে এতগুলো ছাত্রছাত্রী যেহেতু উইকারদেরকে আপলিফট করতে পারে না, এতজনকে তো একজন শিক্ষকের পক্ষে মানে ট্যাকল করা মুশকিল, ইত্যাদি ইত্যাদি কারণে তারা পিছিয়ে পড়ে। তারা আসলে মেরিট থাকা সত্ত্বেও তারা প্রপারলি গাইডেড হতে পারে না। এটা গেল একটা। 2 নম্বর, তারা বলল বাংলাদেশের পরীক্ষা পদ্ধতি খুব ডিফেক্টিভ, এক্সামিনেশন সিস্টেম খুব ডিফেক্টিভ। এবং ডিফেক্টিভ কীরকম? বাংলাদেশের এডুকেশন সিস্টেম হচ্ছে আপনার এই মুখস্থ বিদ্যা, এবং এখানে অ্যানালিটিক্যাল মাইন্ড তৈরির কোনো সুযোগ নাই, এখানে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কোনো সুযোগ নাই। এখানে মুখস্থ করে ভালো রেজাল্ট করার একটা টেন্ডেন্সি আছে। আর যেহেতু পরীক্ষা পদ্ধতিকে ফলো করে লার্নিং মেথড, মানে পরীক্ষা পদ্ধতি যেমন হবে শিক্ষাদান পদ্ধতি কিন্তু তেমনই হবে, তাই না? কারণ পরীক্ষা পদ্ধতি তো শিক্ষাদান পদ্ধতির বাইরে যেতে পারে না। তো ফলে যেহেতু পরীক্ষা পদ্ধতি খারাপ, সেহেতু এখানকার লার্নিং মেথডটাও খারাপ। এখানে কোনো অ্যানালিটিক্যাল মাইন্ড তৈরির কোনো সুযোগ নাই, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে না বাচ্চারা, কারণ তারা মুখস্থ করে। হ্যাঁ, তো ফলে আরেকটা তারা বলছে 3টা, সেটা হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্রাকচার। সেটা আমাদের প্রসঙ্গ না, এটা তো আমাদের কিছু করার নেই। আমাদের আর্থসামাজিক, যেমন ড্রপ আউট হয়, আর্থসামাজিক কারণে ড্রপ আউট হয়ে যায়। তারপরে কি বলে যে গ্রামের দিকে কি হয়, ছাত্রছাত্রীরা স্কুলেও যায়, আবার পরিশ্রমও করে, বিভিন্ন কাজ করে আপনার ফ্যামিলিকে সাপোর্ট করে। হ্যাঁ, তারপরে ফ্যামিলিতে একটা শিক্ষার পরিবেশ থাকে না, পড়াশোনার পরিবেশ থাকে না। এই সোশিও ইকোনমিক স্ট্রাকচার এটা আছে। তো এটা আমাদের, আমরা যে 2টা নিয়ে কথা বলবো, একটা হচ্ছে যে টিচার স্টুডেন্ট রেশিও, আর একটা হচ্ছে এক্সামিনেশন সিস্টেম। তো এখন দেখেন, আমি এই ফিনল্যান্ডে গিয়ে যেটা দেখলাম, আচ্ছা, মাঝখানে একটু থামাই আপনি। টিচার স্টুডেন্ট রেশিওটা ইম্পর্টেন্ট, বাট টিচারের যে কোয়ালিটি, সেটা আমি পরে আসতেছি। সেটাও কি একটা বিষয় না? অবশ্যই একটা বড় ব্যাপার, এটা পরে আসতেছি আমি। সেটা হলো যে আমাদের এখানে কি হয়, দেখেন, দেখবেন ফ্যামিলিতে এই গার্ডিয়ানের ট্রেনিং থাকে যে ওই বসে তারা আইনস্টাইন বানায় নিবে, বুঝছেন? মানে এমন চাপ দেয় আর কি। হ্যাঁ, বাইরের দেশগুলো কি হয় এটা আমাদের বুঝতে হবে। মানে শিক্ষার পরিবেশটা বাচ্চাদের জন্য প্রাইমারি লেভেলে সেটা হতে হবে আনন্দমুখর। যেমন কিন্ডার গার্ডেন নামটা জার্মান দিয়ে, কিন্ডার মানে শিশু, গার্ডেন মানে বাগান, মানে শিশুদের বাগানের মতো। এবং সেখানে কিন্তু আপনার মান যাচাইয়ের জন্য কিন্তু কোনো পরীক্ষা হয় না, বুঝছেন? যে তার কার মান কত, পরীক্ষাটা হয় সামগ্রিকভাবে একটা তার মূল্যায়ন করা হয়, এবং তারপরে তার নেক্সট স্টেপ নেওয়া হয় আর কি। আমাদের এখানে কি জিপিএ 5 পাইছে কিনা এটা বড় ব্যাপার। হ্যাঁ, এটা হচ্ছে বড় ব্যাপার যে পাইলো কিনা। এবং ইন্টারেস্টিং, ধরেন একটা ছেলে 90 পেয়ে ফার্স্ট হলো, হ্যাঁ, আর একটা ছেলে 95 পেয়ে ফার্স্ট হতে পারলো না। এই যে 90 পেয়ে ফার্স্ট হইলো, তার মূল্য কিন্তু বেশি। আমার ছেলে ফার্স্ট হয়েছে, বুঝছেন? আর ও যদি মানে 95 পেয়ে সেকেন্ড হইতো বা থার্ড হইতো, তার মূল্য কিন্তু কমে যেত। ফার্স্ট হওয়াটা এখানে বড়, কত পাইলো সেটা বড় ব্যাপার না, বুঝতে পারছেন? তো ওখানে ওসব দেশে কিন্তু কি বলে যে আপনার কি বলে
সবাইকে সমান সুযোগ দেওয়া হয় এবং পৃথক পৃথক গ্রেডিং করে সামগ্রিক অগ্রগতির একটা মূল্যায়ন করা হয়। মান যাচাইয়ের কোনো পরীক্ষা হয় না সেখানে, ঠিক আছে। আরেকটা হলো যে শিশুদেরকে, বাচ্চাদেরকে আনন্দের মধ্যে রাখা হয়, হ্যাঁ, এবং যত বেশি আনন্দের মধ্যে রাখা হবে তাহলে ওরা কিন্তু মানে গুরুত্ব দেয় দুটা জিনিসের উপর। একটা হচ্ছে লিটারেসি, মানে অক্ষর জ্ঞান, স্বাক্ষর জ্ঞান, আর একটা হচ্ছে নিউমারেসি, সংখ্যা তত্ত্ব, 1 2 3 4 যোগ বিয়োগ হবে আর পড়তে পারা। বাকিটা তারা আনন্দের মধ্যে থাকলে তারা নিজেরাই করে নিবে, ঠিক আছে। এইখানে চাপ দেওয়ার কোনো ব্যাপার নাই। যেমন আনন্দের ব্যাপারটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন একটা স্কুলের বাচ্চারা, বৃষ্টি হয়েছে না, এখন বৃষ্টি হয়েছে তো সামনের মাঠে কাদা টাদা হয়ে গেছে। এখন বাচ্চারা যদি ওই কাদা মাটিতে যদি গোসল করতে থাকে বৃষ্টির পানিতে, আমাদের দেশে কি হবে, এই উঠো 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 এসে আসো। কিন্তু ওই টিচার বুঝতেছে না যে এই যে গোসল করতেছে এইটা শাওয়ারের গোসলের চাইতে অনেক আনন্দদায়ক। তারা বাসায় গিয়ে শাওয়ারে যখন গোসল করবে সেটা কোনো আনন্দদায়ক কিছু না। এই যে কাদা ছোড়াছড়ি করে এই যে বৃষ্টির পানিতে তারা গোসল করতেছে এইটা বেশি আনন্দদায়ক, এটা তাকে করতে দাও। হ্যাঁ, আমাদের টিচারে কিন্তু তাকে তুলে নিয়ে আসবে যে তুমি কাদা মারতেছো, বৃষ্টির পানিতে ঘুরতেছো। তো ফলে আপনার মানে প্রাইমারি এডুকেশনটা হতে হবে একেবারেই তাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিতে হবে। যেমন আমি একটা স্কুল করছি আমাদের পাটগ্রামে, সেখানে কিন্তু আমার অ্যাডমিনিস্ট্রেশন একদম লুজ অ্যাডমিনিস্ট্রেশন। তো অনেকে আমাকে বলতো যে আপনি এত লুজ, বাচ্চাদের স্কুল, আমি লুজ হবো না তো কি, আমি টাইট হবো। হ্যাঁ, তো ফলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর না, এখানে আপনি যে কথাগুলো বলছেন ঠিক আছে, আপনি আপনার নিজস্ব চিন্তা থেকে বলছেন, বাট এখানে সরকারের কি ভূমিকা? অথবা আমি যদি বলি যে এখন এগুলো হচ্ছে না কেন, যেটাকে আপনি আইডিয়াল বলছেন সেটা আমরা করছি না কেন? না করে আমাদের যারা নাকি না করছে তারা কি লাভ পাচ্ছে? না, এখানে তো ধরেন চিন্তা পদ্ধতির একটা ব্যাপার আছে। আপনাকে তো মানে আপনাকে যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডে যাইতে হয় তাহলে তো আপনাকে অন্যান্য দেশে কী করছে না করছে এগুলো তো আপনাকে বুঝতে হবে। আর প্রথম কথা হচ্ছে আপনি যেটা করতেছেন সেটাই যে ফাইনাল এমন তো কোনো কথা নয়। আপনি তো জিনিসগুলো নিয়ে মানে যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলবেন, একটা কি বলে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে গেলে কি কি করতে হবে না, একটা স্টেরিও টাইপ ব্যবহার হয়ে যায় আমাদের এখানে। হ্যাঁ, না, একটা কথা মাহবুব ভাই আমি আপনাকে বলি, আপনি যে কথাটা বলছেন যে এটা তো এমন কিছু না যে এটা পৃথিবীর কেউ করে নাই, আমাকে আবিষ্কার করতে হচ্ছে, তা তো নয়। এটা তো একজন করতে সব মানে আমাদের দেশ ছাড়া সব দেশই আছে। যে জিনিসটা সব দেশে আছে সেই জিনিসটা আমরা গ্রহণ করতে পারছি না কেন? এখানে আমাদের সীমাবদ্ধতা কোথায়? আমি বলছি শুনি, আমাদের দেশের সরকারি কর্মকর্তারা বা যারা রাষ্ট্র চালায় তারা যখন বিদেশে যায় তখন তারা সবই কিন্তু দেখে, হ্যাঁ, সবই দেখে। দেখার পরেও তারা ওগুলি ওভারলুক করে। তারা থাকে শপিং নিয়ে ব্যস্ত, তারা থাকে পলিটিক্স নিয়ে ব্যস্ত, তাদের এখানে ওই দেশের আওয়ামী লীগ কে করে, বিএনপি কে করে ইত্যাদি। ওখানকার ভালো জিনিসগুলো যে এখানে এসে ইমপ্লিমেন্ট করবে এই ধরনের তাদের মানসিকতাও নাই, এই ধরনের তাদের যোগ্যতাও নাই। কিন্তু একটা কথা আমি বলতে হবে, ওনাদেরও তো সন্তান আছে, ওনাদের সন্তানরা তো ওনারা স্কুলে পড়ান না, তাহলে ওনারা কি ফিল করেন না যে বাইরের যে ভালো শিক্ষা ব্যবস্থাটা সেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের সন্তানরাও যাক, তাহলে আমাদের দেশেও আমরা এটা ইমপ্লিমেন্ট করি, এই চিন্তাটা ওনাদের মধ্যে কাজ করে না? না 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 না, এখানে শুনেন, তাদের সন্তানরা তো আলটিমেটলি বিদেশে পড়বে, অনেকে ইতিমধ্যে বিদেশে আছে। হ্যাঁ, ইতিমধ্যে বিদেশে আছে, বাচ্চা বয়সী বিদেশে আছে, কেউ কেউ গ্রোন আপ হয়ে বিদেশে যাবে। সুতরাং তারা তাদের সন্তানদের লেখাপড়া নিয়ে খুব বদার না, খুব উদ্বিগ্ন না। হ্যাঁ, যেমন তাহলে তো আমরা দাবি করতে পারি, আমি মানে হাইপোথেটিক্যালি বলছি, হয়তো এটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, তো আমি তো মনে করি যে এখন এই ব্যবস্থাটা যে ব্যবস্থা নিয়ে আমরা আনহ্যাপি হচ্ছি, শিক্ষা ব্যবস্থা নিয়ে, এটাকে যদি উন্নত করতে হয় তাহলে তো আমরা এই দাবিটা করতেই পারি যে যারা নাকি পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, সেটা আপনার রাজনীতিবিদই হন না কেন, মানে সরকার পরিচালনা যারা থাকবেন অথবা যারা আমরাই হন না কেন, একটা ম্যান্ডেটরি নিয়ম তো করা যেতে পারে যে অন্তত পক্ষে উচ্চ মাধ্যমিক পর্যন্ত তাদের সন্তানকে বাধ্যতামূলক ভাবে দেশে পড়াতে। হ্যাঁ, এটা দাবি করাই যায়, এই দাবিটা করা যায়, তাহলে তারা যদি এই শিক্ষা ব্যবস্থাটাকে ভ্যালিড এই দাবি, উচ্চতর শিক্ষার জন্য যাক বাইরে আমার কোনো আপত্তি নাই, বাট একটা মাধ্যমিক স্তর অথবা উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বাধ্যতামূলক ভাবে তাদেরকে তাদের সন্তানদেরকে দেশেই পড়াতে হবে। এই দাবিটা যদি করেন তাহলে তারা এই শিক্ষাটাকে ভাববেন। হ্যাঁ, ভাববে, অবশ্যই ভাববে।
এবং দেখেন বিদেশে কত কিছু দেখার আছে, তাই না? যেমন ধরেন ট্রাফিক সিস্টেম, হ্যাঁ, ওরা কিভাবে ট্রাফিক সিস্টেম করতেছে, হ্যাঁ, তারপরে ধরেন যে একটা দেখেন চিন্তা পদ্ধতিটা কিন্তু যদি আপনার ভালো হয়, যেমন আমি একটা ছোট উদাহরণ দিই, যে নিউ ইয়র্কে আপনার মেয়র জুলিয়ানি যখন মেয়র হলেন, উনি করলেন কি, নিউ ইয়র্ক কিন্তু আপনার একটা ক্রাইম জোন ছিল এক সময়। জুলিয়ানি আসার পরে এটাকে মোটামুটি জিরো ক্রাইম করে ফেললেন। তো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কিভাবে করলেন এটা, হ্যাঁ, মানে 2-3 বছর পরে। তো উনি বললেন যে দেখেন আমি কিছুই করিনি, আই হ্যাভ জাস্ট সাসপেন্ডেড সাম পুলিশ অফিসার্স, আমি কয়েকজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দিয়েছি, ঠিক হয়ে গেছে। তো বলছে কীরকম, ওদের যে কোনো ক্রাইম আপনার যে কোনো ক্রাইমের সাথে পুলিশ থাকতেই হবে, আইদার ওয়ে, হয় ক্রিমিনালদের সাথে পুলিশের একটা যোগাযোগ থাকে, অথবা পুলিশ ব্যর্থ হয় ক্রাইম দূর করতে, মানে পুলিশের এটা ইনভলভ এটার সাথে, হ্যাঁ, ব্যর্থ হওয়াটা তো সে ইনভলভ, তাই না? পরে আমি যে সমস্ত পুলিশ এই দুইটা দোষে দুষ্ট, আমি তাদেরকে সাসপেন্ড করে দিচ্ছি, বাস ক্রাইম কমে গেছে। আবার দেখেন ইংল্যান্ডে আমি দেখলাম, ইংল্যান্ডের তখন লন্ডনের যে মেয়র ছিল, উনি দেখলেন যে হেভি রাশ হচ্ছে, হ্যাঁ, এটা আমি শুনলাম আর কি পরে, হেভি রাশ হচ্ছে, ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে, তখন তিনি করলেন কি একটা অক্টো ট্যাক্সের ব্যবহার ইম্পোজ করলেন, যে লন্ডনের বাইরে থেকে যে সমস্ত গাড়ি আসবে লন্ডন শহরে তাদের উপরে ট্যাক্স ধারণ করা হবে, ফলে বাইরে থেকে গাড়ি আসা কমে গেল, হ্যাঁ, এবং একটা ট্রাফিক একটা ব্যালেন্স হয়ে গেল। তা আপনাকে তো যখন একটা প্রবলেম তৈরি হয় তখন সেটাকে ওয়ে আউটটা বাইর করতে হবে, হ্যাঁ, আপনাকে চিন্তা করে বাইর করতে হবে যে আসলে এটা রেমেডিটা। তা আমাদের এখানে তো ওই ধরনের চিন্তা কেউ করে না। আচ্ছা, আমরা আরেকটা প্রসঙ্গ যাই, এর প্রসঙ্গটা শেষ করে দেবো আমরা, যে আমরা স্কুলিং সিস্টেম নিয়ে আলোচনা করছি, তারপর আপনার কিভাবে পড়ানো হবে সেটা আলোচনা করছি, কিন্তু আমি যদি একটা বিষয়বস্তু নিয়ে কথা বলি, যেমন ধরুন আমি এই দিন দেখলাম কয়েকদিন আগে যে আমাদের স্বাধীনতার ইতিহাসেও নাকি কিছু কিছু চেঞ্জ আসতেছে। এখন স্বাধীনতার ঘোষক হিসাবে জিয়াউর রহমানকে বলা হচ্ছে যে ওনার নাম থাকবে, এটা আগে ছিল না। আমি কিন্তু কোনটা ঠিক কোনটা বেঠিক এই বিতর্কে যাচ্ছি না। আমার প্রশ্নটা হলো, গত 17 বছর লোকে পড়েছে, বা শিশুরা পড়েছে, লোকেরা বলি না আমি, শিশুরা পড়েছে যে স্বাধীনতার ঘোষক হলো, আমাদের স্বাধীনতার সঙ্গে বঙ্গবন্ধুর যে অবস্থান ছিল এবং জিয়াউর রহমানের যে অবস্থান ছিল সেটা একভাবে দেখেছি। কোনটা মানে কিভাবে দেখেছি এটা আপনারা তো দেখেছেন গত 15-16 বছর। এখন আবার পাঠ্য বই চেঞ্জ আসতেছে, এখন আবার জিয়াউর রহমানকে আরেক অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, বঙ্গবন্ধুকে আরেক অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে 15 বছর আগে যে শিশুটা শিখেছিল সেটা আবার বড় হয়েছে, এখন আপনি নতুন যে শিশুটাকে শিখাবেন সেটা আবার অন্য একটা ধারণা নিয়ে বড় হচ্ছে। একটা দেশ, এক দেশের নিজের দেশের ইতিহাস, নিজের দেশের জন্মের ইতিহাস, এটা যদি আপনি বারবার চেঞ্জ করেন তাহলে এই দুই জেনারেশনের মধ্যে কি চিন্তার একটা তফাৎ হবে না? সেই তফাৎটা মেটানোর দায়িত্ব আপনি কাকে দিবেন, অথবা আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে এই ব্যাপারে আপনার কি বক্তব্য থাকবে? শুনুন, আপনি একটা খুব সুন্দর পয়েন্ট বলছেন। দেখেন, আমি 94-এ জায়গা দিনে একটা কলাম লিখছিলাম, ছাত্র দলের বিজয় রহস্য। তখন কিন্তু সব ইনস্টিটিউশনগুলিতে ছাত্র দল জিততেছিল। তো সেখানে আমি দেখাইলাম যে ছাত্ররা কেন জিততেছে হলো এই কারণে যে ইন্টারমিডিয়েটে যে সিভিক্স বই, পলিটিক্যাল সায়েন্সের যে বইগুলি, যেগুলো এমাজউদ্দিন সাহেব লিখছেন, সুরাইয়া খানম লিখছেন, তারা জিয়াউর রহমানকে গ্লোরিফাই করছেন, ঠিক আছে, এবং বঙ্গবন্ধুকে আন্ডারমাইন করছেন, এবং 7 নভেম্বরকে বিরাট গ্লোরি দেওয়া হয়েছে, জিয়াউর রহমান অমুক তমুক এই সেই ইত্যাদি। তো কলেজের একটা ছাত্র যখন দেখে যে জিয়াউর রহমান হচ্ছে মানে বেটার দেন শেখ মুজিবুর রহমান, তখন তার মধ্যে ছাত্র দলের প্রতি একটা চলে আসে, ইনক্লাইনেশন চলে আসে, হ্যাঁ। তো ওই সময় দেখবেন সব কলেজগুলিতে ছাত্র দল জিততেছে। এইটা হচ্ছে সে যে লেখাপড়া করতেছে কলেজে, সেই লেখাপড়া তাকে শিখাচ্ছে যে জিয়াউর রহমান হচ্ছে সবচেয়ে মানে বাংলাদেশের সবচেয়ে ভালো নেতা। তো ফলে তারা ভোট দিচ্ছে ছাত্র দলকে। ফলে এই যে মানে লেখাপড়া এবং সিলেবাস এবং কি পড়ছি সেইটার উপরে যে রাজনীতিও নির্ভর করে, রাজনীতি মানে সমাজের গতি প্রকৃতি নির্ভর করে, সেটাই আমি ওই লেখার মধ্যে তুলে ধরছিলাম। যাই হোক, এখন এইটা আপনার ওই লেখা থেকে এটা মনে হচ্ছে যে এটা করাটা তাহলে খুব উচিত। কোনটা? যে বারবার ইতিহাস চেঞ্জ করা। না, কেন আমি বলবো? না, আমি তো এটা বলতেছি না। আমি বলতেছি যে এই যে পড়াশোনাটা, হ্যাঁ, যে ইতিহাস আমি পড়তেছি
সেই ইতিহাস যে আমার রাজনীতিকেও প্রভাবিত করতেছে সেটা আমি বলার চেষ্টা করতেছি। কিন্তু রাজনীতি যখন ইতিহাসকে প্রভাবিত করে তখন কি হবে? শুনেন, আমরা তো তাই করছি। দেখেন রাজনীতিটা কেন ইতিহাসকে প্রভাবিত করে। এই যে আমাদের আজকে স্মৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না, এই যে মুক্তিযুদ্ধের স্মৃতি, কি কারণে? এটা একটা কথা আছে যে দি ইফেক্টিভ ওয়ে টু ডিস্ট্রয় এ নেশন ইজ টু ডিস্ট্রয় দ্য প্রসেস অফ রিমেম্বারিং ইটস পাস্ট। আপনি যদি মানে অতীত স্মরণ করার মতো, অতীতকে মনে রাখার মতো যদি যে পদ্ধতিটা, সেটা যদি আপনি ধ্বংস করে ফেলেন তাহলে ওই জাতিটাই ধ্বংস হয়ে যাবে, বুঝছেন? তা এখন এই যে আমাদের ইতিহাস মুছে ফেলার একটা চেষ্টা হচ্ছে, এইটা কিন্তু এই প্রক্রিয়ার একটা অংশ আমি মনে করি, যে এই আমাদের ইতিহাস ভোলানোর চেষ্টা করা হচ্ছে, মানে রিয়াল ইতিহাসটা। আর আপনি যেটা বললেন যে এক এক সরকারের আমলে এক এক রকম ইতিহাস, এই যে স্বাভাবিক। আমাদের তো শুনেন দেশপ্রেম স্বাভাবিক মানে এটা কি পৃথিবীর সব দেশের এরকম না হয়? না, স্বাভাবিক সেন্টেন্সটা শেষ করতে দেন। আচ্ছা। স্বাভাবিক এই অর্থে যে আমাদের মধ্যে তো দেশপ্রেম নাই। আমাদের মধ্যে যেহেতু দেশপ্রেম নাই, আমাদের মধ্যে আছে ব্যক্তি প্রেম, গোষ্ঠী প্রেম, দল প্রেম, এগুলো আছে আমাদের মধ্যে। ওটা তো মুখের কথা, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা মুখের, এটা রেটরিক। বাংলাদেশে এটার কোনো মূল্য নাই। সো এখানে যেহেতু দেশপ্রেম নাই, একটা গ্রেটার ইন্টারেস্ট নাই, তখন হয় কি মানে দলীয় সংকীর্ণতা, ব্যক্তি সংকীর্ণতায় তখন আমরা এই সব জিনিস সাজাইতে চেষ্টা করি। আমরা যদি দেশকে আমাদের ব্যক্তি এবং গোষ্ঠীর সাথে ঊর্ধ্বে তুলতে পারতাম তাইলে তো এগুলি করতাম না, তাই না? তো ফলে এই জিনিসগুলো হচ্ছে সংকীর্ণতা থেকে হচ্ছে। এখানে কোনো উদারনৈতিকতা নাই। হ্যাঁ, এখানে মানে একে অপরকে সহ্য করতে পারি না। এটা তো এগুলো তো আমরা আপনার শোতেই তো আমরা এগুলো আলোচনা করছি আগে, তাই না? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। আমাদের শেষ করতে দিলেন না। শেষ করতে দিলাম না এই কারণে যে এটা আসলে একটা লম্বা আলোচনা। এটা একটা লম্বা আলোচনা, এবং এই আলোচনায় যতই গভীরে যাচ্ছি ততই আমার জন্য কেন মনে হচ্ছে আমি বিভ্রান্ত হচ্ছি। তারপরেও আমরা এই আলোচনাটা চালু রাখবো এই কারণে যে এরই মধ্যে প্রায় অনেক সময় হয়ে গেছে। আমরা এটা নিয়ে আরেকটা দিন বসবো এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে বসবো, কারণ এটা অল্প সময় শেষ করার মতো আসলে সাবজেক্টই না। আর আপনিও এটাকে অনেকটা মানে বড় পরিসরে নিয়ে গেছেন, আমিও একটু আরো আপনাকে বেশি বড় পরিসরে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছি। আমার ধারণা, প্রিয় দর্শক, আমরা এটা নিয়ে আরো একদিন আলোচনা করি। আমাদের শিক্ষা ব্যবস্থায় আসলেই অনেক গলদ আছে, এবং গলদ আছে বলেই কিন্তু আমাদের আজকে এই দুরবস্থা। আপনারা দেখুন, ভারতে মহাত্মা গান্ধীকে কিন্তু বিজেপি সরকারও গুরুত্ব দিচ্ছে আগের মতোই, এবং মহাত্মা গান্ধীকে যিনি মেরেছেন তাদের আদর্শে কিন্তু বিজেপি রাজনীতি, এবং তবু তারা কিন্তু ইতিহাসটাকে বিকৃত করে নাই। এই জায়গাটা যদি আমরা মনে রাখতে না পারি, ইতিহাস, যে জাতির ইতিহাস স্থির না, অস্থির ইতিহাস, সেই জাতির মানে আপনার গতি কিভাবে সুস্থির হবে, এই প্রশ্নটা থাকলেও আমরা আগামী সপ্তাহে আমি আশা করবো মাহবুব কামাল ভাই আমাদের আরেকদিন সময় দিবেন, আমরা ওই দিন শিক্ষা ব্যবস্থার বাকি অংশ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।